বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ আমরা দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, ত্রয়োদশ অধ্যায়ের আমার ক্লাস আছে, এর আগের তোমরা সেই ক্লাসগুলো দেখে নেবে। তো আজকে হচ্ছে আমরা শেষ অংশটুকু পড়তে যাচ্ছি। তো দেখো, আজকের আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে কি ফ্যাক্টস। ফ্যাক্টস এখন দেখো, ফ্যাক্টসটা মূলত কি? ফ্যাক্টসটা হচ্ছে দেখো ফেক্সিমিল, ইংলিশ হচ্ছে দেখো ফেক্সিমিল। এই ফেক্সিমিল শব্দটার দেখো সংক্ষিপ্ত রূপই হচ্ছে ফ্যাক্স, ঠিক আছে? তো এখন দেখো, ফ্যাক্সটা আসলে কি? ফ্যাক্স হচ্ছে তোমার একটা ডকুমেন্টের হুবহু কপি যদি কোথাও আমরা পাঠাতে চাই তাহলে সেটাই হচ্ছে ফ্যাক্স করা হয়। সেটা আগের দিনে কিন্তু এই ফ্যাক্সের প্রচলনটা খুব বেশি ছিল, ঠিক আছে? কিন্তু বর্তমানে আসলে ইন্টারনেট আসার পরে এবং ইমেল সিস্টেমটা চালু হওয়ার পরে এখন আর ফ্যাক্সের ব্যবহার অতটা নাই, কিন্তু তারপরেও সেই পূর্বের নিয়ম কানুনগুলো কিন্তু আছে। এবং আমরা কি করি, একটা যদি ডকুমেন্ট পাঠাতে চাই, ধরো একটা সার্টিফিকেট পাঠাবো বা একটা চিঠি পাঠাবো, সেইটার হচ্ছে একেবারে কার্বন কপিটা ওখানে চলে যায়, সেটার একটা কপি চলে যায় হচ্ছে যে ফ্যাক্সে পাঠাবো। তো এই ফ্যাক্স পাঠানোর যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আসলে কি সেটা নিয়ে আমি একটু তোমাদের আলোচনা করি। দেখো, মূলত হচ্ছে টেলিফোন লাইনের সঙ্গেই কিন্তু ফ্যাক্সটা চাই। আর তোমার যদি ফ্যাক্স পাঠাতে হয় কোথাও, তাহলে কি করতে হবে, প্রথমে একটা টেলিফোন লাইন নিতে হবে, আর টেলিফোন লাইন নিয়ে ফ্যাক্স মেশিনটা থাকতে হবে। এখন যার কাছে তুমি ফ্যাক্সটা পাঠাচ্ছ তার কাছেও কিন্তু একটা ফ্যাক্স মেশিন থাকতে হবে। তাহলে কি হবে, তুমি এখান থেকে ফ্যাক্স সেন্ড করলে, করার পর তার ওখানে ফ্যাক্সটা গেল একটা নাম্বারে, কিসের মাধ্যমে গেল, টেলিফোন লাইনের মাধ্যমে, টেলিফোনের তারের মাধ্যমে কিন্তু গেল। তো যাওয়ার পরে এবার সেখানে যে ফ্যাক্স মেশিন দিয়ে কি করবে, সেখানে প্রিন্টের ব্যবস্থা থাকবে এবং সেটা হচ্ছে প্রিন্ট হয়ে তারপরে বের হবে, তাই তো? কিন্তু এই প্রিন্টটা আসলে কি থার্মাল পেপারে প্রিন্টটা হয়, বুঝতে পেরেছো? তো এই থার্মাল পেপারের প্রিন্টটা আসলে বেশিক্ষণ কিন্তু স্থায়ী ওটা হয় না, ঠিক আছে? এটা আস্তে আস্তে এটা মুছেও যেতে পারে, যে কারণে হচ্ছে বর্তমানে দেখো ইমেল সিস্টেমটা ব্যবহার হয় এবং যেটার ওইটার ব্যবহারটা, ফ্যাক্সের ব্যবহারটা অনেকটা কমে গেছে, ঠিক আছে? তো আর একটা মজার ব্যাপার তোমরা খেয়াল করো, যে টেলিফোনের তারের মাধ্যমেই যেহেতু ফ্যাক্স যায়, কিন্তু এই টেলিফোনের ধারণাটা হওয়ার আরও 30 বছর আগে কিন্তু ফ্যাক্সের ধারণাটা হয়েছে, ঠিক আছে? তো ফ্যাক্সের ধারণাটা হয়েছে কিন্তু টেলিফোন আবিষ্কার হয়েছে আরও 30 বছর পরে। হ্যাঁ, তো তারপরেও আমরা কি করি, এই টেলিফোন তারের মাধ্যমে বা টেলিফোন লাইনের মাধ্যমেই কিন্তু ফ্যাক্সটা করে থাকি, ঠিক আছে? তো আসো, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখো একটা কম্পিউটার কি বা কম্পিউটারের গঠন পড়বো, ঠিক আছে? তো কম্পিউটার মূলত এক কথায় উত্তর দিতে গেলে কি বলতে হবে, গণনাকারী যন্ত্র, তাই তো? তো একসময় আসলে এটা ছিল একটা গণনাকারী যন্ত্রই, কিন্তু বর্তমানে কিন্তু তা নেই। আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু প্রথম ইউনিভার্সিটিতে যখন আমি ঢুকেছি 97-98 সালের কথা, তখন হচ্ছে মূলত আমাদের যে কম্পিউটারগুলো ছিল এটাই শুধু হিসাব নিকাশ আর প্রোগ্রাম করা ছাড়া আর কোনো কাজ করা যেত না। তার মানে এটা ছিল হচ্ছে ডস মোডের কম্পিউটার। কিন্তু বর্তমানে বা আমাদের পড়া শেষ হতে না হতেই তখনই কিন্তু এই উইন্ডোজ মোডটা চলে আসে। তা উইন্ডোজ কোনটা আসে সেটাও দেখো, যে উইন্ডোজ হচ্ছে কত আসে আমাদের, 98 দিয়েই হচ্ছে প্রথম আমরা যাত্রা শুরু করি, ঠিক আছে? তো মিলেনিয়াম ছিল, উইন্ডোজ 98 ছিল। তো এই 98-এর আসার পরে তখনই কিন্তু আমরা মাউস ব্যবহার করতে পারি এবং মাউসের ব্যবহারের মাধ্যমে আমরা আইকনের উপর ক্লিক করে বিভিন্ন কাজ করতে পেরেছি, তাই তো? তো এখন দেখো যে এই কম্পিউটারটা তখনকার দিনে কিন্তু আসলে গণনাকারী যন্ত্রের মতোই ছিল বা গণনাকারী যন্ত্র ছিল, কিন্তু বর্তমানে এটা কি মাল্টিপারপাসে আমাদের ব্যবহার হচ্ছে, যে কারণে আছে মাল্টিমিডিয়া কম্পিউটার হয়ে গেছে, তাই না? তো এখন দেখো বিভিন্ন মাধ্যমে এই কম্পিউটারটা আমরা ব্যবহার করছি, যেটাতে আমরা গান শুনছি, ছবি দেখছি, ছবি আঁকছি, তারপর লেখালেখি করছি, ইত্যাদি ইত্যাদি করতেছি নাকি, তাই না? বর্তমানে ইন্টারনেট আসার পরে কম্পিউটার দিয়ে করতেছি নাকি সেটা লিস্ট করলেই মনে হয় আমাদের কি হবে, একটু সহজ হবে, তাই না? তাহলে করতেছি কি এর লিস্টটা আমাদের অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো কম্পিউটারের গঠনটা সম্পর্কে আজকে আমরা পড়বো, ঠিক আছে? তো কম্পিউটারের গঠন আমরা পড়তে গেলে দেখো কি করতে হবে, একটা কম্পিউটারের কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখন দেখব।
দেখো এটা হচ্ছে ইনপুট অংশ, এটা হচ্ছে আউটপুট অংশ, আর এটা হচ্ছে মেমোরি, আর এটা কি মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এখন দেখো এখান থেকে এইদিকে তীর হবে আর এখান থেকে এইদিকে তীর হবে, কিন্তু এখানে হচ্ছে এটা আবার এটা এটা। এর কারণ কি? এর কারণটা আমরা কিন্তু এখন পড়বো। তো খেয়াল করো, এখন একটা কম্পিউটারে কি করা হয়, তুমি যদি কোনো ডেটা প্রসেস করে দিতে বলো তাকে, কম্পিউটারকে, তাহলে আমরা কি করি, ডেটাটা ইনপুট করতে হবে, তাই না? এখন তোমাকে যদি বলা হয় যে আমার একটা হিসাব করে দাও, আমার একটা হিসাব করে দাও, তুমি যদি 14 বারও কাউকে বলো বা 100 বারও বলো বা 1000 বারও বলো যে আমার একটা হিসাব করে দাও, কেউ কিন্তু হিসাব করে দিতে পারবে না। পারবে? তোমার বন্ধুকে যদি বলো বা তোমার টিচারকে বলো বা তোমার বাবাকে বলো যে আমার একটা হিসাব করে দাও, তখন কিন্তু সে কোনো কিছুই করে দিতে পারবে না। পারবে? বলো, পারবে না। কিন্তু সে কি, তাকে কি বলে দেবা, বলবা যে আমাকে 2 আর 3 এর ভিতরে যোগ করলে কি হয় সেটা বলে দাও। ঠিক আছে, তখন কিন্তু 2 আর 3 যোগ করলে কত হবে সেই ফলাফলটা সে কিন্তু তোমাকে বলে দিতে পারবে, তাই না? তো যোগ করার জায়গায় তুমি যদি গুণ করতে বলো তাহলে সেও ফলাফল বলতে পারবে, বা ভাগ করে দাও সেটাও বলতে পারবে যদি সে অঙ্ক জানে, তাই না? কিন্তু যদি তুমি বলো যে আমাকে একটা হিসাব করে দাও কিন্তু কোনো তথ্য আমরা দিলাম না, তাহলে কি কোনো প্রক্রিয়াকরণ করতে পারবে? পারবে না। তাহলে এই প্রসেসরটার কাজ কি? প্রক্রিয়াকরণ করা, তাই না? প্রসেসর হচ্ছে প্রক্রিয়াকরণ করবে, তার আগে শর্ত কি? ইনপুট দিতে হবে, তাই না? তাহলে ইনপুট দেবে কিসের মাধ্যমে? আমরা কিসের মাধ্যমে দিই? কিবোর্ডের মাধ্যমে, আর কি করি? মাউসের মাধ্যমে। তাহলে কিবোর্ড আর মাউস বাদে কি আর কোনো ইনপুট ডিভাইস নেই? আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোই পড়িয়েছি তোমাদের, এবং তোমরাও পড়েছো যে ইনপুট ডিভাইস কিন্তু আরও আছে, তাই না? স্ক্যানার আছে, তারপর মাইক্রোফোন আছে, তাই না? ইত্যাদি। তো দেখো সেই ইনপুট ডিভাইসগুলোর মাধ্যমে কি করা হয়, তথ্যগুলোকে কি করব আমরা, প্রসেসরকে দিব, তাই তো? এবং প্রসেসর সেই তথ্যগুলো পাবে এবং সে প্রক্রিয়াকরণ করবে, কিন্তু সে তো একসঙ্গে সব প্রসেস মানে সব কিছু প্রক্রিয়াকরণ করতে নাও পারে, তাই না? তাহলে তাকে কি করতে হবে, সেই জিনিসগুলো যে ইনপুটগুলো পেলো সে সেগুলোকে মেমোরিতে রাখবে প্রথমে, তাই না? যেরকম তোমাকে যদি একসঙ্গে কেউ বলে যে তুমি এই কাজটা করো, করে আবার ওই কাজটাও করো, মানে তুমি অঙ্কটাও করে আবার বিজ্ঞানটাও করে ফেলবা, ঠিক আছে? তো এরপরে তুমি কি করবা, এই প্রশ্নগুলো আবার লিখেও ফেলবা। তো এরকম যখন বলবে তখন কি করবা তুমি, তখন দেখবা যে না, এতগুলো কাজ তো আমার একসঙ্গে করা সম্ভব না। তখন কি করবা, যে এই কাজগুলো তুমি একটা নোট করে রেখে দিবা, তাই তো? কোথায় রেখে দিবা? তোমার মেমোরিতে অথবা তোমার খাতায় লিখে রাখছো, তাই না? তো রাখার পরে তুমি কি করতেছো, প্রথম কাজটা আগে করতেছো, তারপর পরেরটা করছো, তারপর পরেরটা করতেছো, তাই না? তো এখন ডেটা যদি আমরা বেশি দিয়ে ফেলি প্রসেসরকে বা বেশি কাজ করতে দিই, সে একটা কাজ করতে পারবে, বাকিটা কি করবে, সে মেমোরিতে রেখে দিবে। এই কারণে কিন্তু এখান থেকে এইদিকে তীর, তাই না? এরপরে এর প্রসেস করা যদি শেষ হয়ে যায়, সে আউটপুটে সেটাকে দিয়ে দিবে, ফলাফল দিয়ে দিবে। দেওয়ার পরে এবার বাকি প্রসেসটা আবার সে কি করবে, মেমোরির থেকে নিয়ে প্রসেস করা শুরু করবে, ঠিক আছে, ডেটাগুলো নিয়ে। তাহলে এইভাবেই কিন্তু তোমার কম্পিউটারটা কাজ করে, তাই তো? তাহলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা আজকে বুঝলাম, তাই না? বুঝলাম কি, যে ইনপুট দিতে হবে, প্রসেসর সেটা নিয়ে কাজ করবে। কিন্তু যদি আমাদের একাধিক ইনপুট থাকে বা একাধিক প্রসেসরের কাজ করার লাগে, তখন সে কি করবে, মেমোরিতে সেটাকে জমা রাখবে এবং সেটা ডেটাগুলো নিয়ে নিয়ে সে কাজ করবে, করে তারপরে হচ্ছে আউটপুট ফলাফল দিবে আমাদের, তাই না? তাহলে আমরা কি ফলাফলটা কিসের মাধ্যমে পাই? মনিটরের মাধ্যমে পাই, তাই না? প্রিন্টারের মাধ্যমে পাই, ঠিক আছে? তাহলে এই আউটপুট ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কি করব, আউটপুটটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, একটা কম্পিউটারের মূল অংশগুলো দেখানো হলো, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমরা বর্তমানে কিন্তু আর কম্পিউটার একা একা একটা কম্পিউটার ব্যবহার করি না, তাই না? যেরকম আমরা কিন্তু স্টুডেন্ট লাইফে এরকম কম্পিউটার, একটা কম্পিউটার যে আর একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত করা যায় বা যাবে এর কোনো ধারণাই পাইনি, ঠিক আছে? তো একা একা এক একটা কম্পিউটার আমরা চালাতাম, কিন্তু আমাদের ছাত্র জীবন শেষ হওয়ার আগেই কিন্তু এই নেটওয়ার্কিংটা চালু হয়ে গেছে। যে কারণে আমার বন্ধুরা যদি অন্য রুমে থাকতো ইউনিভার্সিটির হলে, তখন আমরা কি করতাম, ওই তার দিয়ে তাদের সঙ্গে কমিউনিকেশন করতাম, তার দিয়ে দিতাম, দিয়ে তারপরে হচ্ছে ওই যে কেবল দিয়ে লাগিয়ে দিলে একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন করা যেত, ঠিক আছে? তো বর্তমানে এখন কি ইন্টারনেট বাদে আমাদের কোনো কিছুই হচ্ছে না, এরকম একটা অবস্থা। তার মানে কি, বিশ্বের সকল কম্পিউটার বা সকল মোবাইল বলতে পারো নেট বেস যদি হয়, তাহলে সবাই সবার সঙ্গে কিন্তু কানেক্টেড। হ্যাঁ, তাহলে এই কানেকশনটা কিভাবে হয়েছে সেইগুলো নিয়ে এখন আমাদের পড়া, আর এটাকেই বলা হবে ইন্টারনেট। তার মানে বিশ্বব্যাপী যে কম্পিউটারের নেটওয়ার্কের নেটওয়ার্ক, ঠিক আছে, সেটাকেই বলা হবে ইন্টারনেট। তাহলে এই ইন্টারনেটটা কিভাবে
তৈরি হয়েছে বা কিভাবে সুইচিং করেছে সেইগুলো এখন আমরা কি করব দেখব, তাই না? দেখো দেখো তাহলে আমরা কি করলাম, এটা একটা সুইচ, রাউটার। এরপরে দেখো এটাও একটা সুইচ। আচ্ছা, এখন এখানে দেখো প্রত্যেকটার সঙ্গে সংযুক্ত। এরপরে দেখো আরেকটা রাউটার আছে, দেখো এই রাউটারের সঙ্গে এই সুইচটা সংযুক্ত। এরপরে এটা যেটা এই অংশটার নাম কি নেটওয়ার্ক। দেখো তাহলে এই অংশটার নাম হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, এখন এই এই যে সুইচগুলো কি করে, এ হচ্ছে একাধিক কম্পিউটারকে কি করবে সংযুক্ত করে দিবে। খেয়াল করো, এখন এখানে কি হলো, এইখানে একটা দেখো নেটওয়ার্কিং আছে, এটাকে আমরা ল্যান বলবো, এখানেও একটা ল্যান বলবো, এখানেও একটা ল্যান বলবো। এখন কথা হচ্ছে ল্যানটা কি সেটাও তো আমরা জানি না, তাই না? তাহলে ল্যান কি, দেখো ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, তার মানে তুমি যদি স্কুলের কম্পিউটারগুলোকে নেটওয়ার্কিং করে ফেলো তাহলে কি হলো, এখানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো। হ্যাঁ, এটা একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার কিন্তু তথ্য আদান প্রদান করতে পারবে, তাই তো, ডেটা বা উপাত্ত আদান প্রদান করতে পারবে, কিন্তু কি করতে পারবে, অন্য স্কুলের সঙ্গে বা অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে কিন্তু সে যুক্ত হতে পারতেছে না, তাই তো। তাহলে তার অন্য কম্পিউটার অন্য অন্য ইয়ের সঙ্গে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে, একটা রাউটারের সাহায্য নিতে হবে, নিয়ে সে কি করবে আরেকটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এইভাবে কিন্তু একাধিক নেটওয়ার্ক হয়েছে। এখানকার দেখো দুটো কম্পিউটারের সঙ্গে একটা নেটওয়ার্ক, কিন্তু এখান থেকে আরেকটা সুইচের সঙ্গে সে হচ্ছে যুক্ত হয়েছে, মানে আরেকটা ল্যানের সঙ্গে সে আবার যুক্ত হয়েছে। যুক্ত হয়ে এরপরে দেখো কি করে, মূল যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা হচ্ছে রাউটারের মাধ্যমে নিয়ে তারপরে এই সুইচের মাধ্যমে কি করে আবার সে হচ্ছে এরকম রাউটারের মাধ্যমে সুইচের মাধ্যমে কি করে নেটওয়ার্কগুলোকে ছড়িয়ে দেয়, ঠিক আছে। তো এইভাবেই মূলত হচ্ছে কি নেটওয়ার্কিং করা হয়, অনেকগুলো ল্যান মিলিয়েই কিন্তু একটা কি নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো ইন্টারনেট ও ইমেল। তো ইন্টারনেট সম্পর্কে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি, এখন হচ্ছে আমরা কি ইমেল সম্পর্কে পড়বো। দেখো খেয়াল করো, ইমেলটা হচ্ছে কি ইলেকট্রনিক মেল, ঠিক আছে। তাহলে দেখো ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপে বলা হয় হচ্ছে ইমেল, ঠিক আছে। তো এখন দেখো ইমেলটা কি এটা আমাদের জানতে হবে। তো আগের দিনে দেখো যে ডাক যোগাযোগের মাধ্যমে কি করা হতো, চিঠিপত্র পাঠানো হতো, তাই না? কিন্তু বর্তমানে সেই ডাক যোগাযোগটা এক প্রকার বন্ধর মতোই হয়ে গেছে প্রায়, তাই তো। মানে ডাক বিভাগের মাধ্যমে আমরা কি সাধারণত কিন্তু চিঠিপত্র পাঠাই না, পাঠাই কোনগুলো নিহায়াত যেটা ইমেল করে সম্ভব না সেটাই আমরা পাঠাই, তাই তো। তাহলে দেখো এখনকার দিনে কি করা হয়, কাউকে যদি আমার কোনো কিছু জানানোর মন চাই বা কোনো কিছু চিঠিপত্রের মাধ্যমে জানাতে হয় তাহলে কি করি, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা কি করি ইমেল করে দিই, আর সেকেন্ডের ভিতরে সেই ইমেলটা কিন্তু পেয়ে যাই। তো এই ইমেলগুলো দেখো মেনটেন করার জন্য এটার কি ইমেল সার্ভার থাকে, মেইল সার্ভার থাকে, তাই তো।
তো মেল সার্ভারগুলোর কাজ কি দেখো, এটা কিন্তু অল টাইম কি আমাদের সেবা দিচ্ছে কিভাবে দেখো, যে মেল সার্ভারগুলোই হচ্ছে আমাদের মেইলগুলো কিন্তু জমা থাকে, তাই তো জমা থাকে বলেই আমরা কিন্তু দেখো তুমি একটা মেল পাঠিয়ে দিলে, দেওয়ার পরে তুমি যাকে পাঠালে সে কিন্তু অফলাইনে, সে কিন্তু অনলাইনে নাই, কিন্তু সে যখনই অনলাইনে আসছে তখনই কিন্তু সে ওটাকে দেখতে পারতেছে, তাই তো। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, যে তোমার মেলটা হচ্ছে সংরক্ষণ করার জন্য হচ্ছে কি মেল সার্ভারে কি জায়গা আছে, সংরক্ষিত জায়গা, সেইখানেই কিন্তু মেলগুলো রাখা হচ্ছে। আর এইগুলো হচ্ছে সাধারণত আমরা কিন্তু ফ্রি পাচ্ছি, আবার টাকার বিনিময়ে আমরা নিতে পারি বেশি জায়গা যদি নিই। তো আমাদের হচ্ছে মোটামুটি দেখো যে জিমেল, ইয়াহু মেল, আর হচ্ছে দেখো হটমেল, হ্যাঁ, ইত্যাদি এরকম দেখো অনেকগুলো হচ্ছে মেল সার্ভার আছে, যে মেল সার্ভারের যে কোনোটার আন্ডারে তুমি কি করতে পারো, একটা ইমেল আইডি খুলতে পারো। আর ইমেল আইডি খুললে যাকে ইমেল পাঠাবা তারও কিন্তু ইমেল আইডি থাকতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো কিভাবে ইমেলটা পাঠানো হয় সেই প্রসেসটা আমি একটু তোমাদের বলে দিই। তুমি ধরো তোমার ফ্রেন্ডকে হচ্ছে মেল করতে চাচ্ছ, বা তোমার বাবাকে মেল করতে চাচ্ছ, বা মাকে মেল করতে চাচ্ছ, তাহলে কি করতে হবে তোমাকে, দেখো যে তোমার একটা মেল থাকতে হবে, মেলটা তোমার এর যে কোনো একটা আন্ডারে হলেই হবে, ঠিক আছে। হয়ে তুমি যাকে পাঠাবা তারও একটা ইমেল আইডি থাকতে হবে। তো তার ইমেল আইডিতে যখন তুমি মেল পাঠাচ্ছ তখন কি করতে হবে, তোমার যে মেলটা পাঠাবা সেখানে হচ্ছে অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা লিখতে হবে, এবং কি বিষয়ে পাঠাচ্ছ সেই বিষয়টাও তোমাকে ওখানে সাবজেক্টটা উল্লেখ করতে হবে। তো উল্লেখ করার পরে এইবার হচ্ছে তুমি কি করতে পারবা, তোমার বিস্তারিত যে জিনিসটা পাঠাতে চাচ্ছ সেটা হচ্ছে লিখে তুমি পাঠাতে পারো। আর যদি মনে করো না আমি একটা ডকুমেন্ট পাঠাবো, লেখা ডকুমেন্ট, সেটাও তুমি অ্যাটাচ ফাইল হিসেবে পাঠাতে পারবা। আর যদি ছবি পাঠাতে চাও তাও পাঠাতে পারবা। তাহলে কি মোটামুটি আমরা ম্যাক্সিমাম জিনিসই কিন্তু কি করতে পারতেছি, সেন্ড করে দিতে পারতেছি তাকে, তাই তো। তো এখন আরেকটা ব্যাপার কিন্তু এখানে হয়, যে তুমি মেল পাঠাতে চাচ্ছ তোমার ফ্রেন্ডকে, হ্যাঁ তোমার ফ্রেন্ডকে না পাঠিয়ে তোমার যতগুলো বন্ধু বান্ধব আছে সবাইকে পাঠাবা, বা অনেককেই পাঠাবা, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে দেখো, সিসির মাধ্যমে আছে, সেখানে তোমার হচ্ছে অ্যাড্রেসগুলো দিয়ে দিলে তখনই হবে। সিসিতে কি হয় দেখো, কার্বন কপি, ঠিক আছে, কার্বন কপি। তাহলে এই কার্বন কপির মাধ্যমে তুমি কি একাধিক বন্ধুকে বা একাধিক লোককে কিন্তু এক ইমেল পাঠাইতে পারবা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইমেল সিস্টেম। ইমেলটা হচ্ছে মূলত তাহলে কি হচ্ছে আমাদের, যে কোনো একটা ডকুমেন্ট আমরা তাৎক্ষণিকভাবে যদি কাউকে পাঠাতে চাই তাহলে কি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিই, হ্যাঁ। তাহলে এখানে শুধুমাত্রই যে লেখা যাবে তা না, সেখানে আমাদের কি ছবি এবং আদার্স যে কোনো কিছু যদি পাঠাতে চাই তাহলে কিন্তু সেগুলো পাঠাতে পারবো। এখন দেখো কম্পিউটার প্রযুক্তির ও স্বাস্থ্য সমস্যা। তো এখন যদি আমরা কম্পিউটার খুব উপকার করে বা খুব আমাদের অনেক প্রয়োজনে লাগছে, এবং আসলে কম্পিউটার ছাড়া বা এই তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের কিন্তু এক মুহূর্ত এখন আর চলা সম্ভব না, কিন্তু এর যদি আমরা ব্যবহার সঠিকভাবে না করি এবং অতিমাত্রায় ব্যবহার করি যেটা প্রয়োজন না, তাহলে কিন্তু আমার এটা হিতে বিপরীত হবে এবং সেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তাহলে আমাদের দেখো কি তথ্য প্রযুক্তি দেখো অনিয়মিত ব্যাপকভাবে দেখো ব্যবহারের ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তো দেখো যারা রোজই মাত্রা অতিরিক্ত সময় ধরে কি করবে, কম্পিউটারের কোনো গেম খেলে, তারা দেখো হাতের আঙ্গুলের মাথায় দেখো ফুসকা পড়তে পারে, ঠিক আছে, হাতে ব্যথা হবে, তারপর আছে হাতের আঙ্গুলে কি কবজিতে ব্যথা হবে, বিভিন্ন সমস্যা হতে পারে, ঠিক আছে। দেখো যারা অধিকক্ষণ ধরে কম্পিউটার নিয়ে কাজ করে, ঠিক আছে, কম্পিউটারের দেখো কিবোর্ড বা মাউস দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ব্যবহারের ফলে তাদের দেখো হাতের রোগ, ঠিক আছে, তারপরে স্নায়ুতন্ত্র, তারপরে কবজি, তারপরে আছে বাহু, তারপরে আছে কাঁধ, ঘাড় অতিরিক্ত দেখো টান বা চাপ পড়ে। কাজেই দেখো কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম না নিলে কি হয় দেখো এইসব অঙ্গ ব্যথা সহ নানা রকম দেখো সমস্যার সৃষ্টি হতে পারে, ঠিক আছে। এই দিকগুলো কিন্তু আমাদের কম্পিউটার চালানোর সময় বা তথ্য প্রযুক্তির যে কোনো ডিভাইস, এখন বলতে পারো কম্পিউটার চালাচ্ছি না, আমি আছে মোবাইল চালাচ্ছি, সেখানেও কিন্তু সমস্যা, যে কারণে আমরা তথ্য প্রযুক্তির যে কোনো ডিভাইস ব্যবহার করার সময় এই দিকগুলো কিন্তু অবশ্যই খেয়াল করব। কি করব, কাজের ফাঁকে ফাঁকে দেখো দীর্ঘক্ষণ কাজের ফাঁকে ফাঁকে আমরা রেস্ট নিব, 5 মিনিট বা আধা ঘন্টা কাজ করলে তুমি 5 মিনিট রেস্ট নিলে, এইভাবে হচ্ছে আমরা ফাঁকে ফাঁকে কি করব, রেস্ট নিব, তাতে হচ্ছে চোখেও হচ্ছে পাবে, বিশ্রাম পাবে, হ্যাঁ। এখন যদি চোখকে আমরা বিশ্রাম না দিই তখন কি হবে দেখো, কম্পিউটার দেখো ভীষণ দেখো সিনড্রোম, তাহলে
কম্পিউটার ভিশন দেখো সিনড্রোম, এইটা একটা সমস্যা, এটা দেখা দিতে পারে। তো এই সমস্যাটা আসলে হলে কি বলে এটাকে, দেখো এটা হচ্ছে দেখো যে এই সিনড্রোমের মাধ্যমে রয়েছে দেখো চোখ জ্বালাপোড়া করা, মধ্যে রয়েছে চোখ জ্বালাপোড়া করা, তারপর চোখ শুষ্ক হয়ে যাওয়া, তারপর হচ্ছে চোখ দেখো চুলকানো, তারপর চোখ লাল হয়ে যাওয়া এবং চোখের পানি শুকিয়ে যাওয়া। ঠিক আছে, এই সবগুলোকে একসঙ্গে বলা হয়েছে কম্পিউটার ভিশন সিনড্রোম। হ্যাঁ, এখন দেখো এইগুলো যে হতে পারে এই জন্য আমাদের কি করতে হবে, প্রতিকারের উপায় থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটার ব্যবহার থেকে দেখো সৃষ্ট স্বাস্থ্য সমস্যা চিকিৎসার চাইতেই দেখো এই সমস্যাটি সৃষ্টি হতে না দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এখন তোমার এই সমস্যাগুলো হয়ে গেল, ডাক্তারের কাছে যে তুমি চিকিৎসা হলে, এটা হওয়ার চেয়ে যদি এর আগের থেকে আমরা সতর্ক হই তাহলে কিন্তু আমাদের কি এই সমস্যাগুলো নাও হতে পারে বা এই সমস্যা থেকে আমি হচ্ছে মুক্তিও পেতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের সতর্ক হতে হবে যেন এইসব স্বাস্থ্য সমস্যা সৃষ্টি না হতে পারে। ঠিক আছে, হাতের কবজি, তারপর আঙ্গুল, কাঁধ এবং ঘাড়ে সৃষ্ট বিভিন্ন সমস্যার জন্য যা করতে হবে তা হলো দেখো আমাদের কি করতে হবে, এখানে 3 ধরনের কাজ আমাদের করতে হবে। সেটা কি, কম্পিউটারে কাজ করার সময় দেখো সঠিকভাবে বসতে হবে এবং সোজা সামনে তাকাতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে একেবারে এভাবে বসতে হবে এবং সামনের দিকে আমাকে তাকাতে পারি এরকম। কিন্তু কম্পিউটার যদি এইভাবে তাকিয়ে দেখতে হয় তাও সমস্যা, এভাবে তাকিয়ে দেখতে হলে তাও সমস্যা। একেবারে তুমি এইভাবে স্ট্রেট ভাবে যেন দেখতে পারো এবং সোজাসুজি কম্পিউটারের সোজাসুজি বসে কম্পিউটার চালাতে হবে। তুমি আড় করে এইভাবে কম্পিউটার চালালে বা এইভাবে কম্পিউটার চালালে এটা কিন্তু হবে না। তাহলে আমাকে কি করতে হবে, একেবারে সামনে বরাবর চেয়ার নিয়ে, চেয়ারটাও এরকম মুভিং চেয়ার হলে ভালো হয়। তো মুভিং চেয়ারে তুমি যেই জায়গায় বসলে সামনাসামনি হয় সেই জায়গায় বসেই তোমাকে কম্পিউটার চালাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো সঠিক পদ্ধতিতে টাইপ করতে হবে। টাইপ করার সময় হাতের যেন কোনো কিছুর উপর রাখা না থাকে এবং হাত ও আঙ্গুল দেখো সোজা থাকে। তার মানে কি, আমার হচ্ছে হাতটা একেবারেই যেন এইভাবে সোজা থাকে। ঠিক আছে, হাতের আঙ্গুল এবং তোমার হাতের বাহুটা যেন সোজা থাকে, এটা খেয়াল রাখতে হবে। এটা তারপরে দেখো কাজের ফাঁকে ফাঁকে কি করতে হবে, আধা ঘন্টা তুমি কাজ করলে তার 5 মিনিট হচ্ছে তুমি কি করবা, বিশ্রাম নেবা। ঠিক আছে, এটা তুমি যদি করো তাহলে তোমার ঘাড় টাড়গুলো সব জায়গায় মোটামুটি হাড়টা সবই ঠিক থাকবে। আচ্ছা, এরপরে দেখো কম্পিউটার ভিশন সিনড্রোমের কারণে দেখো সৃষ্ট রোগের সমস্যা প্রতিরোধ যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো কি কি, দেখো কিভাবে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি। তোমার দেখো কম্পিউটারের পর্দাটি যেন অবশ্যই তোমার চোখের সামনে সামনে থেকে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে হয়। তাহলে আমার চোখ থেকে হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে যেন পর্দাটা থাকে, মানে একেবারে চোখের কাছে নিয়েও কিন্তু দেখা যাবে না, আবার খুব দূরে হয়ে আমি ভালো দেখতে পারতেছি না তাহলেও হবে না। তাহলে 50 থেকে 60 সেন্টিমিটার দূরেই হচ্ছে মনিটরটা রাখতে হবে। দেখো কোনো ডকুমেন্ট হোল্ডার ব্যবহার করলে তা অবশ্যই দেখো পর্দার কাছাকাছি হতে হবে। ডকুমেন্ট হোল্ডার মানে কি, দেখো তুমি যে টাইপিংগুলো করবা সেই টাইপিংয়ের যেটা দেখে টাইপ করতেছো সেই দেখার লেখাটা যেন তোমার এমন জায়গায় থাকে যে একেবারে সাইডে একবার এরকম করে তাকালাম, একবার এরকম তাকালাম, একবার এরকম তাকালাম, একবার এরকম করে কিন্তু রাখা যাবে না। কি করতে হবে, সামনাসামনি তোমার একটা জায়গায় রাখতে হবে যেটা আমি চোখ একটু আড়াল করলে যেন আড় করে আমরা দেখতে পারি। এটা একটা পয়েন্ট। এরপরে দেখো যে মাথার উপরকার বাতি, তার মানে কি, মনে করো তোমার মনিটরটা এখানে আছে, এখন এরকম জায়গায় একটা বাতি থাকলো, তাহলে এই বাতির আলোটা কি করলো আমার মনিটরের উপর পড়ে আবার একটা রিফ্লেকশন হয়ে আমার চোখে আসলো। তো এরকম যদি থাকে তাহলে সেগুলোকে ওভারকাম করতে হবে এবং সেগুলোকে সরিয়ে ফেলে কি করতে হবে, তোমার প্রপার জায়গায় হচ্ছে আলোটা রাখতে হবে। এরকম মানে মনিটরের উপরে আলো পড়ে বা তোমার চোখে এসে আলো পড়ে এরকমভাবে আলো রাখা যাবে না। ঠিক আছে, প্রতি 10 মিনিট পর পর দেখো কিছুক্ষণের জন্য দূরের কোথাও কোনো কিছুর দিকে তাকাতে হবে। এখন তুমি কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে আসো এক নাগাড়ে আধা ঘন্টা, এটা করা যাবে না। আধা ঘন্টা তুমি বসে কাজ করো, কিন্তু আধা ঘন্টার যদি কাজ করো তাহলে 10 মিনিট পর পর তুমি কি করবা, অন্য কোনো দিকে দূরের কোথাও দিকে তাকিয়ে চোখটাকে কি করবা, বিশ্রাম করবা। তাতে ঘাড়েও কিছুটা বিশ্রাম পাবে এবং চোখও বিশ্রাম পাবে। ঠিক আছে, দেখো এই সহজ
কিছু নিয়ম মেনে চললেই কম্পিউটার ব্যবহারের কারণে দেখো শারীরিক সমস্যাগুলো এড়িয়ে চলা সম্ভব, তাই না? তাহলে এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার খেয়াল করো, মানসিক সমস্যা। মানসিক সমস্যা। এখন মানসিক সমস্যা কিন্তু কম্পিউটার অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু এটা হতে পারে, তাই না? এবং এমনও দেখা গেছে যে কম্পিউটার গেমের উপর আসক্ত হয়ে বা কম্পিউটারের উপর আসক্ত হয়ে মানুষকে মারাও গেছে, মারাও গেছে। এটাও কিন্তু পৃথিবীতে বা বিশ্বে রেকর্ড আছে। তাহলে কি করতে হবে আমাদের? এমনভাবে নেশাগ্রস্ত হওয়া যাবে না কম্পিউটারের উপরে, গেমের উপরে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে যে সেটা ছাড়া আমি বাঁচবো না। বুঝতে পারছো যে কোনো নেশা জাতীয় জিনিসের উপরে যেরকম অ্যাফেক্টেড হয়ে যায় মানুষ, এরকমভাবে তোমার নেশাগ্রস্ত যদি হয়ে যাও তাহলে তুমি কিন্তু সেখানে মানসিক সমস্যার ভিতরে পড়বা। তাহলে এ থেকেও কিন্তু আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে এবং দূরে থাকতে হবে। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদেরকে শেষ টপিক ছিল এবং এই চ্যাপ্টারটা আমরা কিন্তু শেষ করে ফেললাম। আমার পূর্বের ক্লাসগুলো দেখলে তোমরা এই পুরো চ্যাপ্টারের লেকচারগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো করে পড়ালেখা করো। আগামী পরীক্ষা তোমাদের হচ্ছে কোন অধ্যায়ের উপরে জানো তো? শেষের 4টে অধ্যায়ের উপরে পরীক্ষা। আমি সিলেবাস দিয়ে দিয়েছি, বিএডিসি অনলাইন স্কুল পেজে তোমরা এই সিলেবাসটা পাবে এবং সেখান থেকে তোমরা সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো। আমাদের হচ্ছে আগামী মাসের 10 তারিখ থেকে হচ্ছে 10ম শ্রেণীর এই পরীক্ষা কিন্তু শুরু হবে, ঠিক আছে? তো তোমাদের বিজ্ঞানের রুটিন ওখান থেকে দেখে নিবে। তো এই পর্যন্ত আজকের ক্লাস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।